নমস্কার, আমি অনন্যা। গপ্পবন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত গল্প ইচ্ছা পূরণ। চলুন তাহলে শুরু করা যাক। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না। সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন, আর সুশীলচন্দ্র বড় শান্ত ছিল না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করে বেড়াতো। সেই জন্যই বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়তে পারত। কাজেই কিল চড়চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়তো না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়ত, সেদিন তার আর রক্ষে থাকতো না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই মন উঠছিল না। তার অনেকগুলো কারণ আছে। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাতে আবার ওপাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে। সকাল থেকে সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছা সেখানেই আজকের দিনটা কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষকালে স্কুলে যাওয়ার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বাপ সুবল গিয়ে জিজ্ঞাসা করলেন, "কি রে, বিছানায় পড়ে আছিস যে? আজ স্কুল যাবি না?" সুশীল বলল, "আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না।" সুবল তার মিথ্যে কথা সমস্ত বুঝতে পারলেন। মনে মনে বললেন, রোশো, একে আজ জব্দ করতে হবে। এই ভেবে বললেন, পেট কামড়াচ্ছে? তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন। তোর জন্য আজ লজেন্স জুস কিনে রেখেছিলুম, সেও আজ খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। এই বলে তার ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র খুব তেতো পাঁচন তৈরি করে আনতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ে গেল। লজেন্স জুস সে যেমন ভালোবাসত, পাঁচন খেতে হলে তার তেমনই সর্বনাশ বোধ হতো। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে, সেটাও বুঝি বন্ধ হলো। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরফর করে উঠে বলল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আজ আমি স্কুলে যাব। বাবা বললেন, না না, সে কাজ নেই, তুই পাঁচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাঁচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগলো যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। তার বাপ সুবলবাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা, আমার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নিই। ইচ্ছা ঠাকুরুন সেই সময় বাড়ির বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানতে পেরে ভাবলেন, আচ্ছা ভালো, কিছুদিন এদের ইচ্ছা পূরণ করেই দেখা যাক। এই ভেবে বাপকে গিয়ে বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। শুনে দুজনেই ভারী খুশি হয়ে উঠলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকটায় ঘুমোতেন। কিন্তু আজ তার কি হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন, পড়া দাঁতগুলো সব আবার গজিয়ে উঠেছে, মুখের গোঁফদাড়ি সমস্ত কোথায় গেছে তার আর চিহ্নও নেই। রাত্রে যে ধুতি ও জামা পরে শুয়েছিলেন, সকালবেলায় তা এত ঢিলে হয়ে গেছে, হাতের 2 আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে, জামার গলা বুক পর্যন্ত নেমেছে। ধুতির কোঁচাটা এতই লুটোচ্ছে যে পা ফেলে চলাই দেয়। এদিকে আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠে চারিদিকে দৌরাত্ম্য করে বেড়ান, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। যখন তার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল,
তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমনই এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটি কুটি হওয়ার যোগ হয়েছে। শরীরটা সমস্ত বেড়ে উঠেছে। কাঁচা পাকা গোঁফদাড়িতে অর্ধেক মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল। হাত দিয়ে দেখে সামনের চুল নেই, পরিষ্কার টাক তকতক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলে অনেকবার এপাশ ওপাশ করল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুইজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি, সুশীলচন্দ্র ভাবত যে সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়ে, জলে ঝাঁপ দিয়ে, কাঁচা আম খেয়ে, পাখির বাচ্চা পেড়ে দেশময় ঘুরে বেড়াবে। যখন ইচ্ছে ঘরে এসে যা ইচ্ছে তাই খাবে, কেউ বারণ করবার থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছাই হলো না। পানা পুকুরটা দেখে তার মনে হলো, এতে ঝাঁপ দিলে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চুপচাপ করে দাওয়ায় একটা মাদুর পেতে বসে বসে ভাবতে লাগলো। একবার মনে হলো, খেলাধুলোগুলো একেবারে ছেড়ে দেওয়াটা ভালো হয় না, একবার চেষ্টা করে দেখাই যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে ওঠবার জন্য অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবেড়ালির মতো তরতর করে চড়তে পারত, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিচেকার একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল। তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে এবং পড়ে যেতে দেখে হেসে অস্থির হয়ে গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ার মাদুরে এসে বসল। চাকরকে বলল, ওরে, বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখত। 2-4 পয়সা যা পেত তাতেই লজেন জুস কিনে খেত। মনে করত যখন বাবার মতো টাকা হবে, তখন কেবল পকেট ভরে ভরে লজেন জুস কিনবে আর খাবে। আর চাকর 1 টাকায় 1 রাশ লজেন জুস কিনে এনে দিল। তার একটা নিয়ে সে দন্তহীন মুখের মধ্যে পুরে চুষতে লাগলো। কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগলো না। একবার ভাবলো, এগুলো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক। আবার তখনই মনে হলো, না, কাজ নেই, এত লজেন জুস খেলেই ওর আবার অসুখ করবে। কাল পর্যন্ত যেসব ছেলে সুশীলচন্দ্রের সাথে কবাডি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখে দূরে ছুটে পালিয়ে গেল। সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবলই ডুডু ডুডু শব্দে কবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল। ভাবল, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছোঁড়াগুলো গোলমাল বাঁধিয়ে দেবে। আগেই বলেছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি। ছেলে বয়সটা ফিরে পেলে সমস্ত দিন শান্তশিষ্ট হয়ে ঘরে দরজা বন্ধ করে বসে কেবল বই নিয়ে পড়া মুখস্থ করব। এমনকি সন্ধ্যার পর ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈরি করব। কিন্তু ছেলে বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র কিছুতেই স্কুল মুখ হতে চান না। সুশীল বিরক্ত হয়ে এসে বলে, বাবা, স্কুল যাবে না? সুবল মাথা চুলকে মুখ নিচু করে আস্তে আস্তে বলেন, আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করে বলে, পারবে না বই কি, স্কুলে যাওয়ার সময় আমারও ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। বাস্তবে কি সুশীল এত রকম উপায় স্কুল পালাতো, এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কম্য নয়। সুশীল জোর করে তার ছেলে মানুষ বাপটিকে স্কুলে পাঠাতে আরম্ভ করলো।
স্কুলের ছুটির পর সুবল বাড়ি এসে খুব একজোট ছুটোছুটি করে খেলে বেড়াবার জন্য অস্থির হয়ে পড়তেন। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে করে পড়ত। সুবলের ছুটোছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত হতো। তাই সে জোর করে সুবলকে ধরে সামনে বসিয়ে একখানা স্লেট দিয়ে আঁক কষতে দিত। আর আঁকগুলো এমনই বড় বড় বেছে দিত যে তার একটা কষতেই তার বাপের 1 ঘন্টা চলে যেত। সন্ধেবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়োয় মিলে দাবা খেলত। সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখবার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাবার ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা মনে আছে। সেই জন্য সে তার বাপকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে আজকাল তার এমনই খিদে হয়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারেন। সুশীল তাকে যত অল্প খেতে দিত, পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়াতেন। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার সর্বাঙ্গের হাড় বেরিয়ে পড়ল। সুশীল ভাবল, শক্ত ব্যামো হয়েছে, তাই কেবল ওষুধ গেলাতে লাগলো। বুড়ো সুশীলের বড় গোল বাঁধল। সে তার পূর্বকালের অভ্যাস মতো যাই করে তাই তার সহ্য হয় না। আগে সে পাড়ার কোথাও যাত্রা গানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি হয়ে, কাশি হয়ে, গায়ে মাথায় ব্যথা হয়ে 3 সপ্তাহ শয্যাগত হয়ে পড়ে রইল। চিরকাল সে পুকুরে স্নান করে আসছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁট ফুলে বিষম বাত উপস্থিত হলো। তার চিকিৎসা করতে 6 মাস গেল। তারপর থেকে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করে এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দেয় না। আগের অভ্যেস মতো ভুলে তক্তপোষ থেকে সে লাফ দিয়ে নামতে যায়, আর হাড়গুলো টন টন ঝনঝন করে ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুড়ে হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবোনো অসাধ্য। ভুলে চিরুনি ব্রুশ নিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে প্রায় সকল মাথাতেই টাক। একদিন হঠাৎ ভুলে যেত যে সে তার বাপের বয়সী বুড়ো হয়েছে এবং ভুলে আগের অভ্যেস মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দি পিসির জলের কলসিতে হঠাৎ ঠন করে ঢিল ছুঁড়ে মারত। বুড়ো মানুষের এই ছেলে মানুষের দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তেড়ে যেত। সেও লজ্জায় মুখ রাখবার জায়গা পেত না। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলছে সেইখানে গিয়ে সে বসত এবং বুড়োর মতো কথা বলতো। শুনে সকলেই তাকে যা যা খেলা করগে যা, জ্যাঠামি করতে হবে না বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুলে মাস্টারকে গিয়ে বলতো, দাও তো তামাকটা, দাও তো খেয়ে নি। শুনে মাস্টার তাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেজা, কদিন আমাকে কামাতে আসিসনি কেন? নাপিত ভাবতো ছেলেটি খুব ঠাট্টা করতে শিখেছে। সে উত্তর দিত, আর বছর 10 বাদে আসবো এখন। আবার একদিন তার আগের অভ্যেস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলতো, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? অমনি চারিদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চর, কেউ গালি দিতে আরম্ভ করত। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগলো যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহলে বেঁচে যাই। সুশীলও প্রতিদিন জোড়হাত করে বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন, ওকে আর আমি সামলাতে পারি না। সর্বদা ভেবে অস্থির হয়ে গেলাম। তখন ইচ্ছা ঠাকুরুন এসে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে?
তারা দুজনেই গড় হয়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরুন, মিটেছে। এখন আমরা যে যেরকম ছিলাম আমাদের সেরকমই করে দাও। ইচ্ছা ঠাকুরুন বললেন, আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠল। দুজনেরই মনে হলো যে স্বপ্ন থেকে জেগেছে। সুবল গলা ভার করে বললেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, বাবা, আমার বই হারিয়ে গেছে। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ইচ্ছাপূরণ। গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এরকম আরও অনেক ক্লাসিক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।